দর্শক বন্ধু, কাকদ্বীপ টিভির পক্ষ থেকে আমি প্রতাপগিরি আজকের এই প্রতিবেদনটি আপনাদের সামনে তুলে ধরছি। প্রয়াত হয়েছেন পশ্চিম বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয় 6ই নভেম্বর 2000 সালে উনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব ভার গ্রহণ করেন এবং 2000 সাল থেকে 2011 সাল পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে উনি ছিলেন সৎ, নিষ্ঠাবান, সরল মানুষ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীত্বের চেয়ারে আসীন হওয়ার পরে যে বিষয়টি ওনাকে সবচেয়ে ভাবিত করে তুলেছিল যে পশ্চিমবঙ্গের রুগ্ন শিল্প কলকারখানাকে পুনরুজ্জীবন ঘটানো এবং শিল্পের দিক থেকে পশ্চিমবঙ্গকে ভারতবর্ষে এক ভালো জায়গায় নিয়ে যাওয়ার উনি চেষ্টা করেছিলেন। কারণ যে সংখ্যক শিক্ষিত যুবক যুবতী কাজের আশায় ভারতবর্ষের বিভিন্ন জায়গায় মাইগ্রেন্ট ওয়ার্কার হিসাবে পাড়ি দিচ্ছে, তাদেরকে সামনে বিকল্প কাজের সংস্থান হিসাবে তিনি কিন্তু এক অনন্য পদক্ষেপ নিয়েছিলেন। যে পদক্ষেপটা হয়তো তার জীবিত থাকাকালীন সেটা উনি সম্পন্ন করে যেতে পারেননি, কিন্তু আমাদের সামনে সেই প্রচেষ্টা কিন্তু গুলোকে রয়েছে। সেই প্রচেষ্টাগুলোকে নিয়েই আজকের এই প্রতিবেদন এবং আজকের এই আলোচনা। এই আলোচনাটিতে আমরা যেটা করতে চাইছি, ওনার যে সিদ্ধান্ত, পূর্বতন ব্রাহ্মণ সরকার, উনি ব্রাহ্মণ সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন, তার আগের যে মুখ্যমন্ত্রীরা ছিলেন, এবং ব্রাহ্মণ যেভাবে পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসেছিল সেটা হচ্ছে ভূমি সংস্কার এবং শ্রমিক সুরক্ষার মাধ্যমেই কিন্তু ব্রাহ্মণ সরকার পশ্চিমবঙ্গে দীর্ঘদিন শাসন ক্ষমতায় ছিল। কিন্তু ভূমি সংস্কার ও শ্রমিক সুরক্ষার ক্ষেত্রে ব্রাহ্মণ যে পদক্ষেপ নিয়েছিল সেই পদক্ষেপের পরে তার পরবর্তীতে জ্যোতি বসুর পরেই উনি মুখ্যমন্ত্রী চেয়ার বসার পরে এইটুকু উপলব্ধি করলেন, এত সংখ্যক যুবক যুবতী শিক্ষিত বেকার যারা নাকি প্রত্যেক বৎসর শিক্ষিত হয়ে উঠছে কিন্তু কোনোভাবে কাজের সংস্থান বা কোনো কিছু না পেয়ে ভারতবর্ষ ছেড়ে বাইরে অথবা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তারা মাইগ্রেন্ট ওয়ার্কার হিসাবে ছড়িয়ে পড়ছে, যেটা উনি মন থেকে মেনে নিতে পারেননি। তার জন্য উনি যে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছিলেন যে নন্দীগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং হুগলির সিঙ্গুরে টাটার ন্যানো গাড়ির কারখানা উনি কিন্তু তৈরি করার উদ্যোগ নিয়েছিলেন। তৎকালীন সময়ে যে সিদ্ধান্তটা তিনি নিয়েছিলেন সেখানে প্রধান বিরোধী যে দল ছিল তৃণমূল কংগ্রেসের থেকে প্রবল আপত্তি জানানো হয় যে জমি অধিগ্রহণের যে প্রক্রিয়া, জমি অধিগ্রহণের যে ফর্মুলা এই সরকার নিয়েছে সেখানে তাদের সহমত ছিল না। তখন পশ্চিমবঙ্গ বিধানসভায় বামফ্রন্টের বিধায়ক সংখ্যা ছিল 235 এবং বিরোধী দল তৃণমূল কংগ্রেসের 35 জন সদস্য ছিল। উনি হয়তো ভেবেছিলেন যে সংখ্যাধিক্যের কারণে কোনোভাবেই বিরোধীদের এই বিরোধিতাকে তোয়াক্কা না করে উনি হয়তো পশ্চিমবঙ্গের জন্য যে সিদ্ধান্তটা নিয়েছিলেন, আপামর শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটা উনি সফল বা বাস্তবায়ন করতে পারবেন এটা উনি কিন্তু ভেবে নিয়েছিলেন। কিন্তু পূর্বতন যে সামগ্রিকভাবে যে বামফ্রন্টের শাসন চলছে সেই বামফ্রন্ট শাসনের শাসক বিরোধী যে স্রোত, যাকে অ্যান্টি ইনকমবেন্সি ফ্যাক্টর বলে, সেই ফ্যাক্টরের কারণে কিন্তু জনতার মধ্যে ওই সরকারের প্রতি একটা ক্ষোভ ছিল। তিনি চাইছিলেন, বুদ্ধদেববাবু চাইছিলেন যেভাবেই হোক
যদি পশ্চিমবঙ্গে শিল্পের পরিবেশ তৈরি করা যায়, কলকারখানা গড়ে তোলা পরিবেশ তৈরি করা যায়, সেখানে বিপুল পরিমাণের কর্মসংস্থান হবে এবং সেই কর্মসংস্থানের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের আপামর শিক্ষিত বেকার যুবক যুবতী যারা ছিল তাদেরকে আর ভারতবর্ষের অন্য কোথাও পাড়ি দিতে হবে না। এখানেই তারা তাদের জীবিকা অর্জনের যে জায়গা এবং তার যে রোজগার সেটা এখানে পাবে। তার উদ্যোগটা ভালো ছিল, কিন্তু সেটা জমি অধিগ্রহণের প্রশ্নে কিন্তু কোনোভাবে বাস্তবে রূপ পায়নি। আজকের কিন্তু পশ্চিমবাসী বুঝতে পারছে যে পশ্চিমবঙ্গে শিল্প কলকারখানার হাল কীরকম, কোন জায়গায় যাচ্ছে পশ্চিমবঙ্গের কন্ডিশান। এখানে আপামর গ্রাম থেকে যুবক যুবতী কর্মহীন যারা, তারা সবাই ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে। সেখান থেকে মাইগ্রেন্ট ওয়ার্কার হিসাবে, পরিযায়ী শ্রমিক হিসাবে তারা কিন্তু ওখানে জীবিকা নির্বাহ করছে। সেখান থেকে পাঠানো অর্থের উপরে তাদের রুটি রুজি রোজগার চলছে। এখানে পশ্চিমবঙ্গের সেই অর্থনৈতিক হাল এখনও কিন্তু ফেরেনি এবং নতুন যে সরকার চলছে সেই শাসক দলের তরফ থেকে কিন্তু অনেক বিজনেস সামিট এবং বাণিজ্য সম্মেলন করা হচ্ছে, যাতে পশ্চিমবঙ্গের শিল্পের চেহারাটাকে স্বাধীনতার সময়, স্বাধীনতার পরে এবং তার আগেও যে পশ্চিমবঙ্গের শিল্পের ক্ষেত্রে যে এক দারুণ একটা জায়গা তৈরি ছিল, ভারতবর্ষের অগ্রগণ্য রাজ্যের থেকে স্বীকৃতি পেত, সেই স্বীকৃতি কিন্তু কোনোভাবেই আর পশ্চিমবঙ্গ ফিরে যেতে পারেনি। সেখানে হুগলি চটকল বন্ধ হয়েছে, বিভিন্ন শিল্প কলকারখানা বন্ধ হয়েছে, লেবার স্ট্রাইক হয়েছে, দলে দলে মালিকরা তাদের শিল্প কলকারখানা বন্ধ করে অন্য রাজ্যে পাড়ি দিয়েছে। তাতে যে শূন্যতা তৈরি হয়েছে সে শূন্যতা কিন্তু এখনও পূরণ করা আমাদের এই বর্তমান যে সরকার চলছে তার পক্ষে সম্ভব হয়নি। কারণ শিল্পের ক্ষেত্রে যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ক্যাপিটালিজমটা মেনটেন করবে শিল্পপতিরা, কিন্তু জমি অধিগ্রহণের যে প্রশ্ন এক জায়গায় দাঁড়িয়ে গেছে। জমি অধিগ্রহণ তবে কিভাবে হবে, কে করবে জমি অধিগ্রহণ? সাধারণ শিল্পপতিরা কি সাধারণ মানুষের থেকে জমি কিনে তাদের শিল্প স্থাপন করবে, না সরকার তাদের অধিগ্রহণ করে দেবে? কোনটা? এই দুটো ফর্মুলাতেই কিন্তু এই শিল্পের জটটা আটকে গেছে। তার জন্য পশ্চিমবঙ্গে কোনোভাবেই আর কলকারখানা এবং বড় শিল্প আসছে না, যার দ্বারা যে বুদ্ধদেববাবুর যে স্বপ্ন ছিল যে পশ্চিমবঙ্গকে আত্মনির্ভর পশ্চিমবঙ্গ, স্বনির্ভর পশ্চিমবঙ্গ, যেখানে মাথাপিছু আয় ভালো থাকবে, প্রত্যেকটা পরিবার সুখে সচ্ছলে থাকবে, তার যে প্রয়াস ছিল সেই প্রয়াসটা কিন্তু ধাক্কা খেয়েছে। উনি ওনার জীবদ্দশায় ওটাও দেখে যেতে পারেননি। আগামী দিনে বর্তমান শাসক যারা রয়েছে কেন্দ্রের সঙ্গে তাল মিলিয়ে কোন ধরনের প্রক্রিয়া নেয় বা কী ধরনের বিষয়টাকে এগিয়ে নিয়ে যায় যাতে এই রাজ্যের হাল ফেরানো যায়। যে ঋণের বোঝা বর্তমানে এই রাজ্যের ঘাড়ে চেপে গেছে, প্রায় 6 লক্ষ কোটি টাকার কাছাকাছি ঋণ কিন্তু পশ্চিমবঙ্গবাসীর উপরে চেপে বসে আছে, তার কি সুরাহা হবে? না হলে কোনো যদি সুরাহা না হয়, আমাদেরকে এই রাজ্যের সমস্ত শিক্ষিত যুবক যুবতী যারা রয়েছে, কর্মহীন যুবক যুবতী, তাদেরকে কিন্তু অন্য রাজ্যে পাড়ি দিয়ে সেখান থেকে রুটি রুজি রোজগার করে সংসার চালাতে হবে। না হলে এ রাজ্যের সামনে আর নতুন কোনো কিছু নেই। কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, এই স্লোগানকে সামনে রেখে বুদ্ধদেববাবু কিন্তু লাস্টের দিকে বুঝতে পেরেছিলেন যে ভূমি সংস্কার এবং শ্রমিক শ্রেণীর স্বার্থ রক্ষা করতে গিয়ে বা করার পরে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, রাজ্যের অর্থনৈতিক শ্রীবৃদ্ধির জন্য তাদেরকে কিন্তু সেই শিল্পের পথে অবলম্বন করতে হয়েছিল। নন্দীগ্রামে যে ইন্দোনেশিয়া সালেম গোষ্ঠীর জন্য যে 1000 একরের এক ভূমির প্লট তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেখানে কিন্তু সেটা সফল হয়নি এবং ভারতের অগ্রগণ্য শিল্প সংস্থা টাটা সিঙ্গুরে যে ন্যানো কারখানা তৈরি করার যে প্রক্রিয়া শুরু করেছিল, প্রায় কারখানা কমপ্লিটের পথে ছিল, সেখান থেকে তাদেরকে সরে যেতে হয়েছে এবং সেই জায়গাটা বন্ধা, কৃষিকাজহীন অবস্থায় পড়ে আছে। আজকের যুব সমাজের ক্ষেত্রে কোন জায়গায় আমরা দাঁড়িয়েছি, পশ্চিমবঙ্গের অবস্থাটা ঠিক কোন জায়গায় রয়েছে? লাখো লাখো শিক্ষিত বেকার যুবক যুবতী কিন্তু শিক্ষা গ্রহণের পরে
কাজের জন্য হাহাকার করছে, কিন্তু কোনোভাবেই পশ্চিমবঙ্গের হাল ফেরানোর জন্য শিল্পে কলকারখানার ক্ষেত্রে কোনো ধরনের কোনো পদক্ষেপ, ভালো পদক্ষেপ কিন্তু এখনও পর্যন্ত গড়ে ওঠেনি। কারণ পশ্চিমবঙ্গ সরকারের যে শিল্পনীতি রয়েছে, তা সরকার কোনোভাবেই কৃষকদের কাছ থেকে জমি নিয়ে নেবে না। জমি নিতে গেলে শিল্পপতিদেরকে কিন্তু তাদের কৃষকের থেকে জমি নিতে হবে। এটাই কিন্তু একটা জায়গায় ফ্যাক্টর দাঁড়িয়ে গেছে। শিল্পের উপরে ভিত্তি করেই কিন্তু একটা রাজ্যের মাথাপিছু আয় এবং রাজ্যের শ্রীবৃদ্ধি ঘটে, রাজ্যটা আত্মনির্ভর হয়, স্বনির্ভর হয়। সেখানেই কিন্তু রাজ্যটা এখনও খাবি খাচ্ছে, কোনোভাবেই এখান থেকে বেরোতে পারছে না। যে নতুন কোনো ফর্মুলা, নতুন কোনো পদ্ধতি করে পশ্চিমবঙ্গের যাতে অর্থনৈতিক হাল ফেরানো যায়, সেক্ষেত্রে কিন্তু রাজ্য সরকার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই সেখানে সফল হচ্ছে না। আমার মনে হয়, যেটা হয়তো দর্শক বন্ধু আপনারাও অনেকে আমার সঙ্গে হয়তো সহমত হতে পারেন, যে জমি অধিগ্রহণের যে প্রশ্ন, জমি কে নেবে? শিল্প তো জমির উপরে হবে, সেই জমিটা অধিগ্রহণ করবে কারা? শিল্পপতিরা সরাসরি কৃষকদের থেকে জমি নেবে, না সরকার এখানে মধ্যস্থতাকারী হিসাবে শিল্পপতিদের জমি পাইয়ে দেবে এবং অন্যান্য সুযোগ সুবিধা পাইয়ে দেবে, যার মাধ্যমে এসিজেড মানে বিশেষ অর্থনৈতিক অঞ্চল হিসাবে কিন্তু জায়গাটা গড়ে উঠবে। সেখানে বিপুল পরিমাণে কর্মসংস্থান হবে, যেখানে আমাদের পশ্চিমবঙ্গ থেকে আর শিক্ষিত বেকার যুবক যুবতীদের কোনোভাবেই আর অন্য রাজ্যে গিয়ে শ্রম করে মাইগ্রেন্ট ওয়ার্কার হিসাবে, পরিযায়ী শ্রমিক হিসাবে তাদেরকে আর লেবার দিয়ে অর্থ রোজগার করতে হবে না। এই যে পরিস্থিতি, এটা আগামী দিনই বলবে যে সত্যিকারের সমাধান এসছে কি আসেনি, কি আগামী দিনে ভালো কিছু হবে। নিশ্চিত আমরা চাইব পশ্চিমবঙ্গবাসী হিসাবে আপামর শিক্ষিত বেকার যুবক যুবতীর কাছে এক নবদিগন্তের জায়গা খুলে যাক এবং কেন্দ্র রাজ্য উভয় সম্মিলিত প্রয়াসের মাধ্যমে এক ভালো রূপরেখা তৈরি করুক, যে রূপরেখার মাধ্যমে শিক্ষিত বেকার যুবক যুবতী কাজ পাবে এবং সেখান থেকে রাজ্যেরও উন্নতি হবে, রাজ্য তার ঋণের জাল থেকে বেরিয়ে আসতে পারবে, ভালো কিছু অবস্থান নেবে এবং রাজ্যের ভালো হবে। আজকের যদি বুদ্ধদেববাবু প্রয়াত, কিন্তু তার যে প্রয়াস ছিল, সেই প্রয়াসটা কিন্তু আজকের দিনেও সমানভাবে প্রাসঙ্গিক এবং সমানভাবে প্রার্থনীয়, যাতে এই শিল্প উদ্যোগের যে পদ্ধতি উনি নিয়েছিলেন, যে কোথায় যাবে আগামী দিনের শিক্ষিত বেকার যুবক যুবতীরা, তারা সরকারের কাছে কাজের দাবি জানাবে, যে সরকার কাজের সংস্থান তৈরি করুক, সেটা তো উনি করতে পারলেন না। কিন্তু আজকে যারা শাসক দল হিসাবে থেকে গেছে, পশ্চিমবঙ্গে যারা শাসন করছে, তারাও কিন্তু আজকে সেই দিশা দেখাতে পারছে না। ঠিক এই কারণে বুদ্ধদেববাবুর হয়তো দেখে যাওয়া সম্ভব হলো না, যে পরিস্থিতির মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গ পড়েছিল, তার থেকে আরও খারাপ থেকে, আরও শিল্পের দিক থেকে এবং মাথাপিছু আয় কর্মসংস্থানের দিক থেকে পশ্চিমবঙ্গের হাল কিন্তু ভারতবর্ষের যে 29টা রাজ্য রয়েছে তার মধ্যে ক্রমশ নিচের স্তরে চলে যাচ্ছে। কখনোই ভারতবর্ষ আর দাঁড়াতে পারছে না। ভারতবর্ষের এস্টাবলিশড রাজ্য এবং সমৃদ্ধশালী রাজ্য হিসাবে কিন্তু কোনোভাবেই পশ্চিমবঙ্গ সেখানে দাঁড়াতে পারছে না। এটা একটা প্রাসঙ্গিক প্রশ্ন। একজন ব্যক্তির প্রয়াস, একজন ব্যক্তির ভাবনা আজও কিন্তু সমান প্রাসঙ্গিক। 2011 সালে উনি মনীশ গুপ্তের কাছে পরাজিত হন, ওনার নির্বাচনী যাদবপুর ক্ষেত্রে পরাজিত হওয়ার পরে মুখ্যমন্ত্রী থেকে যিনি অবসর নেন, সরল সাদামাটা জীবনযাপন করে আজ ওনার প্রয়াণ ঘটে গেছে এবং উনি পরলোক গমন করেছেন। কিন্তু যে পশ্চিমবঙ্গকে তিনি দেখতে চেয়েছিলেন, শিল্প সমৃদ্ধ পশ্চিমবঙ্গ, আর তার দেখে যাওয়া সম্ভব হলো না। আমরা চাইব আগামী দিন পশ্চিমবঙ্গ আবার শিল্প সমৃদ্ধ হবে, সমস্ত শিক্ষিত বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান হবে এবং পশ্চিমবঙ্গ এক
সমৃদ্ধশালী স্বনির্ভর রাজ্য হিসাবে ভারতবর্ষে তার চেতনা প্রকাশ করবে।